রওনা করে রয়েছেন এখানে, রওনাকের থেকে আমি নেব। কিছুক্ষণ আগে রওনাকে আমি শুনছিলাম, আপনি এর আগে তো আগেও বলছিলেন যে লাইভ স্ট্রিমিং তো সব ক্ষেত্রেই হয়, সেক্ষেত্রে এখন কি সমস্যা? বড় বড় প্রশাসনিক বৈঠক আমরা দেখি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সুপ্রিম কোর্টের হিয়ারিং আমরা দেখি লাইভ স্ট্রিমিং হয়, সেক্ষেত্রে এমন কোন বিষয় রয়েছে? তাছাড়া আপনাদের দাবি দেওয়া যে 5 দফা দাবি রয়েছে, তার মধ্যে এই অভয়ার বিচার সংক্রান্ত বিষয়ে ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ছিল, যার মধ্যে সেফটি সিকিউরিটি ছিল, যার মধ্যে পদত্যাগ ছিল পুলিশ কমিশনারের, স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ ছিল। এর মধ্যে কোন বিষয়গুলো সাবজুডিস সুপ্রিম কোর্টের বিচারাধীন আমি অন্তত বুঝতে পারিনি। রৌনক, আপনি কি বুঝতে পেরেছেন? না, আমার খুব পরিষ্কার কথা, লাইভ স্ট্রিমিং করলে সমস্যাটা আমাদের নয়, সমস্যাটা ওনার। এর কারণ যখন সুপ্রিম কোর্ট বলল 27 মিনিট ছাড়া, সুপ্রিম কোর্ট ওনারা বলছেন বাকি ভিডিওতে নাকি গ্লিচ সিসিটিভির। দ্বিতীয় কথা, লাইভ স্ট্রিমিং না হলে কোনো জিনিস খুব সহজে অস্বীকার করে যাওয়া যায়, যেমন 10 লাখ টাকার গল্প। তাই লাইভ স্ট্রিমিং না হলে ওনার সুবিধা। আর আমরা লাইভ স্ট্রিমিং কেন চেয়েছিলাম, উনি ওনার কথাতে একটা জায়গাতে বললেন যে আমরা কেন ভিডিওগ্রাফি করছি না, আমরা একদম বেস্ট ডকুমেন্টেশন করছি। লাইভ স্ট্রিমিংয়ের থেকে বেস্ট ডকুমেন্টেশন আর কি হতে পারে? আমাদের 4টে দাবি ছিল। আসলে সমস্যাটা হয়ে গেছে এই, এখন উনি যাদের সঙ্গে লড়াইয়ে নেমেছেন, আমরা যাদের বিরুদ্ধে লড়ছি, আমাদের সততা এবং মেরুদণ্ড দুটোই আছে। হয়তো এটা উনি অনেক দিন ফেস করেননি। যে 4টে দাবি নিয়ে আমরা লড়াই করেছিলাম, লাইভ স্ট্রিমিং হবে, 30 জন মেনেছেন, আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে, কিন্তু লাইভ স্ট্রিমিং ছেড়ে আমরা পেছনে আসবো না। আরেকটা ছোট্ট যদি আমাকে কাইন্ডলি সময় দেন আমি বলি, এই যে অপেক্ষা, উনি নবান্নের এসি ঘরে 3 দিন ধরে অপেক্ষা করছেন, আমরা জলে ভিজে রোদে পুড়ে 33 দিন ধরে অপেক্ষা করছি। 33 দিন আমি রাত জাগছি, আমি স্টুডিও থেকে আবার যাব, আজ রাত জাগবো আমার সাথীদের সঙ্গে। এইটা কে উত্তর দেবে? 33 দিন ধরে অপেক্ষা, উনি এসি ঘরে হতাশ হচ্ছেন, আমরা রাস্তায় হতাশ। উনি বললেন বড়রা ছোটদের ভালোবাসে, রবীন্দ্রনাথের গান মনে পড়ে, তোমার প্রেমে আঘাত আছে নাইকো অবহেলা। কিন্তু মুশকিলটা আপনার প্রেমে আঘাত অবহেলা দুটোই। আমরা লড়াই করছি এমন একজন মেয়ে মহিলার জন্য যার চোখ থেকে রক্ত বেরিয়েছিল, জলও নয়। তাই আরেকটা জিনিস আমি বলি, এই যে উনি বলছেন ক্ষমা করে দিলাম, আমরা আপনার অনুমতি নিয়ে আন্দোলন শুরু করিনি, আপনার ক্ষমার আমাদের প্রয়োজন নেই। আপনার সঙ্গে আমাদের একটাই কথা, আমাদের 5টা দাবি নিয়ে আপনি বসবেন, লাইভ স্ট্রিমিং হবে। আরেকটা ছোট্ট কথা আমি বলি এর মাঝে, উনি বললেন যে আন্ডার জুডিশিয়ারি জিনিস লাইভ স্ট্রিমিং হয় না, আর ওনার নাকি কোর্টের অর্ডার নেই। তাহলে উনি যে প্রেস করছেন, এটা কোর্টের অর্ডার রয়েছে? যখন ক্রিকেট খেলা হয় তার লাইভ স্ট্রিমিং হয়, কোর্টের অর্ডার থাকে। উনি কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারলাম না। সাবজুডিস বিষয় নিয়ে সবথেকে বেশি আলোচনা হয় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে লাইভ স্ট্রিমিং হয়। ওনার লাইভ স্ট্রিমিংয়ের সমস্যাটা কোথায়? নাকি উনি এমন কিছু প্রশ্নে অপ্রস্তুতে পড়ে যাবেন যেটা উনি চান না সকলের সামনে আসুক, যেটা পরের ভিডিওতে এডিট করে দেওয়া যেতে পারে সেই জন্যে? নাকি ওই ভিডিওটা কোনো দিনই আমরা আর আমাদের সামনে পাবো না? হ্যাঁ, বলা হলো, আমরা দেখলাম যে সুন্দর সাজানো গোছানো রয়েছে, অনেকগুলো ভিডিও ক্যামেরাও রয়েছে, সেই ছবিও বারবার করে দেখাচ্ছি আমরা। কিন্তু এই ভিডিও, এই ফুটেজ যে পাওয়া যাবে, মিডিয়ার হাতে আসবে, জুনিয়র ডাক্তারদের হাতে আসবে, পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে, তার কি গ্যারান্টি রয়েছে? কারণ সিবিআই এর কাছেই তো সিসিটিভির ফুটেজ প্রপারলি পৌঁছায়নি সেখানে। যদি ভিডিওই করা হতো, একদম, যদি ভিডিও করার পারমিশন হয় সেটা 10 মিনিট আগে নয় কেন, যখন হচ্ছে ওটা? উনি তো বলছেন আমরা ভিডিওতে কোনো সমস্যা নেই, ভিডিও আমরা করব। তাহলে আমরা লাইভ স্ট্রিমিংয়ের সমস্যাটা কোথায়? একই জিনিস নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে যেটা লাইভ স্ট্রিমিংয়ে চরিতার্থ হবে না? এটা সোজা জিনিস, যেখানে সুপ্রিম কোর্টের বিচার যখন চলে সেটা লাইভ স্ট্রিমিং হয়, হাইকোর্টের বিচার চলে লাইভ স্ট্রিমিং হয়। ওনার এই প্রেস কনফারেন্স লাইভ স্ট্রিমিং করলেন, ওনার এটা সমস্যা না, ওনার নিজস্ব সমস্যার সমাধান হচ্ছে যাতে লাইভ স্ট্রিম না থাকে। এই মিথ্যাচরণ ধরা পড়ে যাবে, একের পর এক ধারাবাহিক মিথ্যে কথা বলা মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি লাইভ স্ট্রিমিংকে ভয় পাচ্ছেন, আপনি মেরুদণ্ড এবং মস্তিষ্ক দুটোই আপনাদের প্রশাসনের নেই। যাদের আছে সেই ছোট ছোট ছেলে মেয়েদের আছে, এই ডাক্তারি পড়ুয়াদের আছে মস্তিষ্ক এবং শিরদাঁড়া, এবং তাদের জোরেই আজকে আমরা এখানে বসে তাদেরকে উনি ক্ষমা করে দিচ্ছেন। উনি বলছেন আমি বাকিদের কাছে আসবো, আমি আন্দোলন শুরু করি, আমি ভিক্ষে চাই না, কুকুর সামলান, ভিক্ষে চাই না। আমাদের মনে হলো মুখ্যমন্ত্রী বক্তব্য শোনার পর, প্রেস কনফারেন্স শোনার পর, যে 5 দফা দাবি ছিল এবং তার সঙ্গে সবথেকে বড় যেটা আজকে মূল যে শর্তের জন্য মনে হচ্ছে বাংলার মানুষের যে বৈঠকটা হলো না, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যেহেতু সাবজুডিস বিষয়, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে, তাই লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। এটা অন্যায্য দাবি ছিল।
যদি তিনি ক্ষমা করে দিয়েছেন তাদেরকে, কিন্তু ভিডিও রেকর্ডিং এর সমস্ত বন্দোবস্ত ছিল, তারপরও মিটিংয়ে এলেন না জুনিয়র ডাক্তাররা, তারা কোঅপারেট করলেন না। কি বলবেন শারদ বাবু? ভালো লাগলো, আজকে একটু নরম হয়েছে দেখছি। শক্ত মাটি থেকে ধাক্কা খেতে খেতে মাননীয় মুখ্যমন্ত্রী নরম হয়েছেন, ভালো লাগলো। আবারও বলছি, আমাদের দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইতিবাচক। এইমাত্র নিজেই বললেন ওনারও পদত্যাগ করার ইচ্ছে জাগছে। না জেগে আর করবে কি? 30 দিন, 31 দিন, 32 দিন, 33তম দিনে ঢুকতে চলেছি। আমার ছোট ছোট ভাই বোনেরা যা ধাক্কা মেরেছে না, এই ধাক্কা সহ্য করতে পারলে উনি এইখানে বসে থাকছেন এখনও, আর মনে হয় বেশি দিন পারবেন না। প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা, এটাকে আর নাটক বলবো না, এটাকে বলবো যাত্রা পার্টি, যা বলে গেলেন এতক্ষণ। এই যে কুমিরের কান্নাটা উনি কেঁদে গেলেন, সেই কান্নাটা আজকেই 30 দিন কোথায় ছিল? আজকে বলতে লজ্জা লাগছে না আমি 3 দিন ধরে ওয়েট করছি? আরে আমরা তো 32 দিন ধরে ওয়েট করছি ওনার সঙ্গে কথা বলার জন্য। আমরা 32 দিন ধরে ওয়েট করছি কখন এই বিনীত গোয়েল নামক শিরদাঁড়াহীন সরীসৃপটি পদত্যাগ করবে বা সরানো হবে। আমরা 32 দিনে ওয়েট করছি কখন এই ডিসি নর্থ আর ডিসি সেন্ট্রালকে সরানো হবে। আমরা 32 দিন ধরে ওয়েট করছি কখন এই ডিসি সেন্ট্রাল, যিনি একটা ভাইরাল ভিডিওতে মিথ্যাচারণ করে গেছেন ইন পাবলিক অন ক্যামেরা, তার কাছ থেকে আমরা এটার জন্য কবে ক্ষমা চাই, ক্ষমা বার্তা পাবো। আমরা কিন্তু ওয়েট করেই রয়েছি। আপনার অপেক্ষাটা মাত্র 3 দিনের, কিন্তু আমাদের অপেক্ষাটা 32 দিনের, আর তিলোত্তমার মা বাবার অপেক্ষাটা আজীবন। আপনার বলতে লজ্জা করছেন আজকে এই সব কথা? আপনি যখন তাদের বাড়িতে গিয়ে টাকার বান্ডিল দিয়েছিলেন ডিসি নর্থ মারফত, সেটার জন্য তারপরে চাপ দিয়ে তার মুখ দিয়ে একটা ভিডিও বার করেছিলেন। পরবর্তীকালে সেই ভদ্রলোকই অন ক্যামেরায় একবার নয় বারংবার বলে দিয়ে গেছে আমাকে চাপ দিয়ে বলেছে, তাকে আপনি মিথ্যুক বলছেন? সেই জন্যই বললাম এটা নাটক না, এখন যাত্রা। আমি বুঝতে পারলাম না যে এই লাইভ স্ট্রিমিং নিয়ে এত সমস্যাটা কোথায় হলো। সমস্যাই নেই। সিনিয়র ডাক্তারদের তরফ থেকে আমি রয়েছি, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে আমি রয়েছি। প্রথম কথাটা যেটা খণ্ডন করব মুখ্যমন্ত্রীর, উনি বারবার ইঙ্গিত দিচ্ছেন যে এর মধ্যে রাজনীতি লুকিয়ে আছে। আমিও ভারতীয় জনতা পার্টি তথা জেপিডির একজন মেম্বার, কিন্তু বলে দিলাম আমরা এই জুনিয়র ডক্টরসদের যে মুভমেন্টে কোনো রকমভাবে পার্টিসিপেট করিনি, খালি আমরা মেন্টাল সাপোর্ট দিয়েছি। অনেকগুলো দল রয়েছে, তৃণমূল কংগ্রেস প্রথম দল, তার মধ্যে এখন 4খানা ভাগ: অনুতপ্ত তৃণমূল, বিক্ষুব্ধ তৃণমূল, প্রহ্লাদ তৃণমূল, হতাশ তৃণমূল, আর 5 নম্বর হচ্ছে চটি চাটা তৃণমূল। এই লাস্টে চটি চাটা তৃণমূল বাদ দিয়ে বিক্ষুব্ধ, অনুতপ্ত, হতাশ এবং প্রহ্লাদ তৃণমূল আমাদের সঙ্গে। সিপিএম আমাদের সঙ্গে এবং ছাত্রদের সাপোর্টে, বিজেপি আমাদের সঙ্গে এবং ছাত্রদের সাপোর্টে, কংগ্রেস আমাদের সঙ্গে এবং ছাত্রদের সাপোর্টে। আপনার সাপোর্টে খালি চটি চাটা তৃণমূল, বাকি তৃণমূলও আপনার সঙ্গে নেই। অ্যাবসলিউটলি। আমি আসবো, বিনা আরো অনেকগুলো বক্তব্য রয়েছে, আমি আসছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। কাদের কথা বলছেন বুঝতে পারছি না। তিনি বলছেন আমিও রিজাইন করতে রাজি, আমি পদত্যাগ করতে রাজি, কিন্তু একাধিক যে পদত্যাগের দাবিগুলো রয়েছিল এর আগে, যেখানে গেলেই বিনীত গোয়েলের বিষয় উঠতো, স্বাস্থ্য সচিবের বিষয় উঠতো, স্বাস্থ্য অধিকর্তার বিষয়গুলো উঠতো, সেখানে তো ঢাক ঢাক গুড়গুড় কিসের? হঠাৎ করে সুপ্রিম কোর্টের সাবজুডিস বিষয়ে তত্ত্ব কেন? শঙ্কুদেব কি বলবেন? দেখুন, এই পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টকে লক্ষ্য করেই খেলাধুলো শুরু করেছে সরকার, এবং সেটা সূক্ষ্মতার সাথে আপনাদের বুঝতে হবে। সুপ্রিম কোর্ট কি বলেছেন যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবেন তখনই যদি তাদের কাজ করবার মতো সেফটি, সিকিউরিটি এবং পরিবেশ তৈরি হয়। তো সেফটি আর সিকিউরিটি এটা দেওয়ার জন্য 2টি ডিপার্টমেন্ট কানেক্টেড, একটা পুলিশ আর একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর। পুলিশের জন্য রেসপন্সিবল সিপি, যিনি পরের দিনও প্রমাণ করেছেন যে যে কোনো সময় উনি দায়িত্বে থাকলে অ্যাটাক হতে পারে ডাক্তারদের ওপর, সেটাতে তারা আতঙ্কিত, তার কোনো পরিবর্তন ঘটেনি। আর একটা স্বাস্থ্য দপ্তর যার ডিএমই থেকে হেলথ সেক্রেটারি, দুজনের কাউকেই বদল করা হয়নি। সরকারের ডে 1 থেকে টেন্ডেন্সি ছিল ডকুমেন্টেশন জেনারেট করা, যাতে নেক্সট ডে অফ হিয়ারিং ইন সুপ্রিম কোর্ট তারা বলতে পারেন যে আমরা তো চেষ্টা করেছি, আমরা তো বসবার জন্য আপ্রাণ 2.5 ঘন্টা বসেছিলাম, কিন্তু ওরা আমাদের সাথে কোনোভাবেই দেখা করতে আসেননি। যদি বাই চান্স এই ফাঁদে পা দিয়ে ডাক্তারবাবুরা স্ট্রিমিং ছাড়া বা রেকর্ডিং ছাড়া আলোচনায় বসে যেতেন, তাহলে সরকার নিজেদের মতো একটা রেজুলেশন তৈরি করত, দিয়ে বলতো আলোচনায় তো ডাক্তারবাবুরা সবাই এসেছিলেন, অ্যাটেন্ডেন্সে সই করেছেন এবং আমরা যা যা বলেছিলাম সব মেনে নিয়েছেন।
দিয়ে কালকে সুপ্রিম কোর্টে গিয়ে এটা জমা দিয়ে দিত। না কিছুদিন দিয়ে আগে বললেন, একটা এক সেকেন্ড, এক সেকেন্ড, আপনি বিনীত গোয়েলকে নিয়ে বিনীত গোয়েলকে উনি বললেন যে বিনীত গোয়েল নাকি বলেছেন, বিনীত গোয়েল নিজে বললেন, বেরিয়ে জুনিয়র ডাক্তাররা বললেন যে বিনীত গোয়েল বাবু নাকি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন আমি তাই সিদ্ধান্ত নেব, আমি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেব না, আমি নিতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পরের দিন প্রেস কনফারেন্স করে যে বিনীত গোয়েল নাকি একাধিকবার তার কাছে সে বলেছেন উনি পদত্যাগ করতে চান, কিন্তু উনি সরাচ্ছেন না কারণ সামনে পুজো আছে বলে। মানুষ এবার কাকে বিশ্বাস করবে? বিশ্বাস করা যাবে না, কারণ আপনি অঙ্কটা বুঝুন। প্রথম ওদের চিঠির ভার্সানটা বুঝতে হবে। রাজ্য সরকার কি চিঠি দিল? যার বিরুদ্ধে অভিযোগ সেই হেলথ সেক্রেটারি চিঠি দিচ্ছে, যার বিরুদ্ধে এরা কমপ্লেন জানাচ্ছে, যাকে সরাতে বলছে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন মিটিং। দ্বিতীয় দিন কি ওনা বলছেন কোনো কন্ডিশন দেওয়া যাবে না, আপনারা খোলা মনে আসুন, হাট খোলা ব্যবস্থা। কি করেছেন? বলছেন তোমরা 12 জন বা 15 জনের। সরি, ননসেন্স। একটা সরকারকে যারা বুদ্ধি দেয় তারা এইটুকু স্টাডি করে না যে ওরা যখন লালবাজারে গেল ওরা 20টা লোক নিয়ে গেছিল, সোফার আজ মাই নলেজ, আমি ভুল হলে ঠিক করে দেবে। কেন 20 জন? কারণ যাতে 20টা কলেজে রিপ্রেজেন্টেশন যায়। ওদের 26টা কলেজ আছে, ওরা 26টা রিপ্রেজেন্টেশন চেয়েছে। যে রাজ্য সরকার একটা হেলথ ডিপার্টমেন্ট চালাচ্ছে, যার এইটুকু বুদ্ধি নেই, মনোজ পন্থের মতো লোককে বসিয়েছে, সে এইটুকু জানে না যে 26টা কলেজে রিপ্রেজেন্টেশন ছাড়া ওখানে সাকসেসফুল ফ্রুটফুল মিটিং হবে না। কারণ সরকার প্রথম থেকে চায় না এই মিটিংটা হোক, তারা চান না যে এটা সাকসেসফুলি গো হেড করুন। কি করবে আমি আজকে বলে দিচ্ছি, শুনে নিন। কপিল সিব্বলকে দিয়ে এরা নেক্সট হিয়ারিং এ অ্যাপিয়ার করাবে, করিয়ে বলবে আমরা 3 বার ডেকেছি, আমাদের চিফ মিনিস্টার বসেছিলেন মিটিং করার জন্য, কিন্তু এরা মিটিং করতে আসেনি। আর যদি এরা আজকে মিটিং করতে ঢুকে পড়তো, লিখে রাখুন, আমি গ্যারান্টি দিচ্ছি এরা তো বাইরে সই করেছে, সেই সইটা হতো অ্যাটেন্ডেন্স। সেই অ্যাটেন্ডেন্সের সাথে নিজের একটা রেজুলেশন বানাতো, বানিয়ে বলতো এরা তো সমস্ত কিছু মেনে নিয়েছে, আমরা তো আলোচনায় বসলাম, তবু গিয়ে এরা মিটিং অ্যাটেন্ড করলো না, তবু গিয়ে এরা ডিউটি জয়েন করলো না। আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে, এই 20টা 15টা ছেলে, এদের উপর বেশ করে আপনার স্বাস্থ্য দপ্তর চলে? তাহলে প্রতিদিন যত লোক মারা যায়, আমি তো দায়িত্ব নিয়ে বলবো, এরাই দায়িত্ব নিয়ে বলেছে সারা রাজ্যে ভাই হসপিটালে যত লোক মরছে তাদের নামের লিস্ট নিয়ে এসো। সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে বলবো এরাই দায়িত্ব জয়েন করছে না বলে লোক মারা যাচ্ছে। আপনি ভাই রেজিগনেশন দিয়ে চলে যান। ভাই একটা কথা জিজ্ঞেস করছি, আমি তোমার কথা বলছি না, কিন্তু একজন ছাত্রীর বাবা আর মাকে গিয়ে জিজ্ঞেস করুন তো, যে পরিস্থিতি এখনো বদলায়নি, যে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এখনো চেঞ্জ হননি, যে হেলথ সেক্রেটারি এখনো চেঞ্জ হননি, যে কমিশনার অফ পুলিশ এখনো চেঞ্জ হননি, তাদের উপর ভরসা করে রাত্রিবেলা তার মেয়েকে এই হাসপাতালে ডিউটি করতে পাঠাবে? কোন হাসপাতালে পাঠাবে? এই দায়িত্ব কে নেবে? এই সরকার। সুপ্রিম কোর্টকে গিয়ে এটা বলা দরকার, তোমরা ভাই লিগ্যাল রিপ্রেজেন্টেশন দাও।